প্রিলিমিনারি নাম্বার আপনাকে অবশ্যই দিতে হবে, মৌখিকের নাম্বার আপনি কত দিচ্ছেন অবশ্যই থাকতে হবে এবং মেধা তালিকা প্রকাশ করতে হবে। সেই মেধা তালিকা থেকে প্রত্যেকে উঠছে। যতদিন পিএসসিটা না করবে তার মানে তার মধ্যে কোনো না কোনো নোংরা মানসিকতা এখানে রয়ে গেছে। পৃথিবীর এই স্বচ্ছতা জবাবদিহিতা থাকতেই হবে। প্রশ্নপত্র ফাঁস হলে সঙ্গে সঙ্গে সেই পরীক্ষা বাতিল করতে হবে এবং এই পরীক্ষার সঙ্গে যিনি যে দায়িত্বে তাকে বহিষ্কার করতে হবে। কিন্তু আমার বন্ধু একটা ওর দেখি 45 পেয়ে পাশ করছে। আমার তখন মনে হলো 34তম বিসিএসে কোনো একটা মেজর ফল্ট হয়েছে যেটা পিএসসি গোপন করছে। যে সমস্ত এই যে নন ক্যাডার, এমনকি আমি মনে করি অফিস সহকারী দপ্তরি সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ করা উচিত। একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষা থেকে সারা বছর চলে যাবে। একটা জাদু আছে বাংলাদেশের চেয়ারে, যেই বসবে একই রকমের দৈত্যের মতন আচরণ করতে শুরু করে। কিন্তু আমার বন্ধু একটা ওর দেখি 45 পেয়ে পাশ করছে। যে কোনো রেজাল্ট হওয়ার পরে আমি এরকম ফোন পেলে একটু অবাক হই, যাচাই করার চেষ্টা করি, মনে হয় যে না এরকম হতো। কিন্তু সারাদিনে যখন অসংখ্য ফোন পাওয়া শুরু করলাম, আমার তখন মনে হলো 34তম বিসিএসে কোনো একটা মেজর ফল্ট হয়েছে যেটা পিএসসি গোপন করছে। আমি তখন পিএসসির মেম্বারদেরকে ফোন দিয়ে দিলাম, কেউ কথা বলে না। এক মেম্বার, তার নাম বলে, তিনি একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি আমাকে বললেন, শরীফুল আমরা তো একটা দারুণ কাজ করে ফেলেছি। আমি বললাম কী কাজ? বললো তুমি দেখো যে প্রতিবার লিখো যে কোটার কারণে পদ শূন্য থাকে, এইবার আর কোটার কারণে পদ শূন্য থাকবে না। মানে কি? আমি তো প্রিলিমিনারি থেকে এক এক কোটা আসতাম। তার করতে পরের দিন আমি প্রথমত নিউজ করলাম, ছেলেমেয়েরা শাহবাগে নামলো, পিএসসি আমাকে গালিগালাজ, তুমি এটা কী করলা, তুমি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, নিশ্চিত করে। এখন তারা রেজাল্ট পরিবর্তন করবে না, আপনাদের মনে থাকার কথা। ছেলেমেয়েরা ঢাকা শাহবাগ বন্ধ করে দিল। 4 দিন পর রেজাল্ট হলো, দেখা গেল 46,000 ছেলেমেয়ে পাশ করতে হলো 12,000-এর জায়গায়। তার মানে আপনি কাট নাম্বার এমন ধরছিলেন যে, সেজন্য আমি বলি প্রিলিমিনারি নাম্বার আপনাকে অবশ্যই দিতে হবে, মৌখিকের নাম্বার আপনি কত দিচ্ছেন অবশ্যই থাকতে হবে এবং মেধা তালিকা প্রকাশ করতে হবে। সেই মেধা তালিকা থেকে প্রত্যেকে উঠছে। যতদিন পিএসসিটা না করবে তার মানে তার মধ্যে কোনো না কোনো নোংরা মানসিকতা এখানে রয়ে গেছে। পৃথিবীর এই স্বচ্ছতা জবাবদিহিতা থাকতেই হবে। কাজেই 4 নাম্বারটা হচ্ছে, এবং 5 নাম্বারটা আমি বলেছি নন ক্যাডারের নিয়োগটা বাড়াইতে হবে। আপনি দেখেন ছেলেমেয়েরা বিসিএস দেয়, যেটা ফারুক বললেন, আপনি বছরের পর বছর পরীক্ষা নেন, আপনি পাসপোর্টের পরীক্ষা নেন, সাব রেজিস্ট্রারের পরীক্ষা নেন। কেন পরীক্ষা নেন? এক একটা পরীক্ষা নিলেই আমাদের প্রথমত যিনি পরীক্ষা নেন তিনি টাকা পান, তিনি ভাইবার জন্য টাকা পান, প্রশ্নের জন্য টাকা পান, এবং পরীক্ষা নেওয়া মানে প্রশ্নপত্র ফাঁসের ঝুঁকি। আপনারা দেখছেন নানান রিপোর্টে এমন কোনো পরীক্ষা নেয় নন ক্যাডার যেটা প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সেজন্য প্রয়াত সাদাত স্যার, আমি স্যারকে শ্রদ্ধা করি, সাদাত স্যারের সাথে আমাকে বলে স্যার একটা উদ্যোগ নিলেন যে আমি নন ক্যাডার বিধিমালা করব। কেন? স্যার বললেন যে আমি চাই যে বিসিএসে যাতে চাকরি দিতে পারি না তাদেরকে আমি ফার্স্ট ক্লাস দিব, আপনারা আবার কোর্ট সহ রিপোর্ট দেবেন, এটা সাদাত স্যার এটা বলেছিলেন। এবং তখন দেখা গেল নন ক্যাডার বিধিমালা হয়েছে, কিন্তু আগের মতো কোনো মন্ত্রণালয় ডিমান্ড দেয় না, মানে নন ক্যাডার ফার্স্ট ক্লাস কিন্তু কেউ ডিমান্ড দেয় না। তারপরে আমরা যখন আবার এটা নিয়ে রিপোর্ট করলাম, সাদিক স্যার বিভিন্ন মন্ত্রণালয়ে, এই লোকটার একটা ভালো গুণ বলতেই হয় আমাকে, উনি বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দিয়ে বলেছে আপনারা ডিমান্ড দেন। তার ফলে কী হয়েছে আমি আপনাদেরকে উদাহরণ দেই। নন ক্যাডার বিধিমালা করার পর 28 থেকে 33তম বিসিএসে 19,000 ছেলে মেয়ে তারা বিসিএস উত্তীর্ণ চাকরি পায় নাই, কিন্তু মানে কয়েকশো মাত্র নিয়োগ হয়েছে। সেইখানে এই যে নন ক্যাডার বিধিমালা যখন সেকেন্ড ক্লাস সহযোগী করে ডিমান্ড হলো, 34তম বিসিএসে 2,257 জন, 2,257 জন, 35-এ 2,036 জন, 37-এ 1,743 জন, 38তম বিসিএসে 2,701 জন, 40তম বিসিএস থেকে 3,657 এবং 41 বিসিএস থেকে 3,148 জন নন ক্যাডার নিয়োগ পেল। তারপর আমাদের ম্যাজিক্যাল সোরাব সাহেবের, তার কাছে মনে হলো এইটাতে হলো তো আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, এবং তারপর তারা একটা চক্র, তারা এই নন ক্যাডারের বিধিমালা করলেন। বিধিমালা কি? যে বিসিএস এবং ক্যাডার এবং নন ক্যাডার একসাথে রেজাল্ট দিবেন। আপনি ভাবেন কি অ্যাবসার্ড ধারণা। সিভিল সার্ভিস ধরেন অ্যাডমিন 4 বছর পরে করলে চলে, ধরেন পাসপোর্টের এই মুহূর্তে 10 জন এডি দরকার, সাব রেজিস্ট্রার 15 জন দরকার, তিনি আজকে রিকুইজিশন দিবেন, 5 বছর পর একসাথে ফাইনাল রেজাল্ট দিলে তারপর তিনি নিয়োগ হবেন। মানে কি? তার মানে আপনি ওই দপ্তরের হয়তো কোনো কর্মকর্তা বা কারো স্বার্থ রক্ষা আপনি করছেন। সে কারণে আমার পরিষ্কার কথা যে সমস্ত এই যে নন ক্যাডার, এমনকি আমি মনে করি অফিস সহকারী দপ্তরি সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ করা উচিত। একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষা থেকে সারা বছর চলে যাবে। সেজন্যই আমি মনে করি বিসিএসে নন ক্যাডারের একটা যে বিসিএস পরীক্ষা, সেই পরীক্ষা থেকে আপনি ধারাবাহিকভাবে নিয়োগ দেন, এবং নন ক্যাডারের যে বিধিমালা আপনি করেছেন সেই বিধিমালা হয় বাতিল কিংবা সংশোধন করতে হবে। এবং সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আমি মনে করি আপনি যদি আবার পরীক্ষা নিতে চান নন ক্যাডার একই টাইপের, ধরেন সিস্টেম অ্যানালাইসিস, এই একই টাইপের 2-3টা আপনি পরীক্ষা নেন, সারা বছর সেখান থেকে প্যানেল করেন, তাতে প্রশ্নপত্র ফাঁসের ঝুঁকি কমবে,
ধান্দাবাজি কম, এবং ছেলে মেয়েদের পরীক্ষার নামে আপনি রোজ শুক্রবার দিন ঢাকায় আমাদের মেয়েরা ছেলেরা যেভাবে আসে, আপনার এক একটা কলেজের সেন্টারের সামনে যেভাবে দাঁড়ায় থাকে, বাচ্চা নিয়ে আসে, কোথায় বাথরুমে যাবে, এই তারুণ্যের সাথে এই দুর্ভোগের কারণটা কি? কাজে আমি মনে করি এত পরীক্ষা নিয়ে আপনারা বন্ধ করেন, করে বছরে 2টা 3টা 4টা পরীক্ষা নিয়ে সেখান থেকে আপনারা ধারাবাহিকভাবে রিক্রুটমেন্ট করেন। কাজে এটা অবশ্যই করতে হবে। এবং আমি মনে করি শূন্য পদগুলো সর্বশেষ গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স যেটা আমি পেলাম তাতে 5,03,333টা পদ শূন্য, এবং জাতীয় সংসদে এই বছর যে হিসাব দেওয়া আছে তাতে 43,366টা প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর 40,000 পদ খাতে আছে। আপনি দেখেন কত বড় প্রতারণা হলে আমাদের বর্তমান জনপ্রশাসন সচিব তিনি বললেন যে আমরা 20,000 রিক্রুটমেন্ট করবে। কি হাস্যকর! আপনি 43, 44, 45, 46 যেগুলো হয়ে গেছে এগুলোর সাথে মিলায় বলতেছেন। এই যে তারুণ্যের সঙ্গে প্রতারণা, এই প্রতারণাগুলো খুব ভয়ঙ্কর। ওই যে বললাম একটা জাদু আছে বাংলাদেশের চেয়ারে, যেই বসবে একই রকমের দৈত্যের মতন আচরণ করতে শুরু করে। আপনি 20,000 ছেলেমেয়ে নিয়োগ করেন আগে, আপনি তো 5 মাস ধরে পরীক্ষাই বন্ধ রাখছেন, আপনি ছেলেমেয়েরা জানেন এরা কীভাবে চলবে। কাজে আমি মনে করি যে নন ক্যাডার বা বিভিন্ন যে শূন্য পদগুলো আছে সেই শূন্য পদগুলো ধারাবাহিকভাবে পূরণ করতে হবে, তাহলে আমাদের ছেলেমেয়েরা চাকরি পাবে। আমার 7 নম্বর পয়েন্ট ছিল পুলিশ যাচাইয়ের নামে হয়রানি করা যাবে না। আপনি দেখেন প্রত্যেকটা নিয়োগের পরে কি হয় আপনারা শুনে অবাক হবেন। এই 43তম BCS-এ একজন, তিনি তার বাবা বিএনপি করে, তার ভেরিফিকেশানে বাদ গেছে কেন বলে রিক্রুটমেন্ট পুলিশ যে যাচাই করতে আসছে ওরা বলে দেখেন বিএনপি জামাতের তো হলে নাও হতে পারে, আপনি কারো কাছে একটা ছাত্রলীগের সুপারিশ নিয়ে আসেন। সেই ব্যাচেরা ছাত্রলীগের কর্মী হিসেবে সুপারিশ দিছে, এখন এনএসএ ভেরিফিকেশন বাদ। এইটার জন্য তো আমার ছেলেরা দায়ী না। এই রাষ্ট্র এমন ব্যবস্থা করছে যে আপনাকে চাকরি পেতে হলে ভেরিফিকেশনে ছাত্রলীগ ছাত্রদল কোনো না কোনো একটা নাম লিখাতে হয়। আমি স্টোরি করেছি, অনেক ছেলে সে অনার্স মাস্টার্সে ফার্স্ট হয়েছে, কবে হলে কি একজন থাকতো সে নাকি শিবির, এই জন্য তাকে নিয়োগ দেওয়া যাবে না। তার বাবা মরে গেছে, তার বাবা নাকি নির্বাচন করছে আওয়ামী লীগের বিরুদ্ধে। হাস্যকর সব কারণে এই রাষ্ট্রে বাদ দেওয়া হয়েছে। এবং আমি যখন এগুলো নিয়ে ধারাবাহিকভাবে নিউজ করেছি প্রথম আলোতে যে যাচাইয়ের নামে হয়রানি, তখন আওয়ামী লীগের যারা ছিল তো তুমি তো বিএনপি শিবিরের পক্ষের লোক, এই জন্য তুমি এগুলো করো। আবার এখন যখন বলে এদের গেলে তখন বলে তুমি তো মনে হচ্ছে এখন আওয়ামী লীগের লোক। মানে এটা একটা অদ্ভুত রাষ্ট্র, আপনাকে মুহূর্তের মধ্যে আওয়ামী লীগ মুহূর্তের মধ্যে বিনিয়োগ বানিয়ে দিবে। কিন্তু আমার কথা হলো সিভিল সার্ভিসে, আচ্ছা এই রুমে যদি আমি খুঁজি আপনাদের প্রত্যেকের পক্ষে বলা সম্ভব কোনো না কোনো একজন আত্মীয় আপনাদের আওয়ামী লীগ আছে। কারণ 17 কোটি এই দেশের লোক, কেউ ইন্ডিয়া পাকিস্তান থেকে আসতেছেন, এই দেশের লোকেই আওয়ামী লীগ করে। আবার আপনাদের যদি প্রত্যেকে বলে আপনাদের প্রত্যেকের একজন করে বিএনপি আছে। আর যদি আপনি বাদ দিতে চান একই লোককে বিএনপি বলে বাদ দিতে পারেন, আওয়ামী লীগ বলে বাদ দিতে পারেন। তো আমার কথা হলো সিভিল সার্ভিসে যখন একজন জয়েন করবে, আওয়ামী লীগ করে এটা যেমন তার যোগ্যতা না, বিএনপি করে যেমন তার যোগ্যতা না, এটা তার অযোগ্যতা হতে পারে না। আপনারা যদি আত্মীয় বিএনপিতে আসে, জন্য আপনি মহেশখালী একটা উদাহরণ দেয়, একটা ছেলের নাম তার নামের সাথে শুধু সাইদি আছে, এই জন্য তার পুলিশের চাকরি হয় না। তার বাবা ওইখানকার মুক্তিযোদ্ধা কমান্ডার। কেন? ওইখানকারই মিরাকলি এখন সত্যি সত্যি ওখানকার যিনি রাজাকার ছিলেন তিনি আবার ওই উপজেলার চেয়ারম্যান, তিনি তার আপন মানে তার চাকরিটা আট করছে। এটা একটা বিস্ময়কর দেশ। কাজে আমার কথা হলো, এবং সিভিল সার্ভিস আপনি দেখেন ডিসি করার সময় সচিব করার সময় খোঁজা হয় কখন আওয়ামী লীগ কখন বিএনপি। এবং আওয়ামী লীগ আমলে উনি গর্বে পরিচয়, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করতাম। বেটা তুই চাকরি করতেছিস পুলিশে, এসি ল্যান্ড ম্যাজিস্ট্রেট, তোর কেন বলতে হবে তুই ছাত্রলীগ করিস? তুই জয়েন করার পর তো তোর পরিচয় হইতে পারে না ছাত্রলীগ, বা এখন আবার বলবে যে আমি বিএনপি কোনো মুখ দল করে। আমি মনে করি সিভিল সার্ভিস যখন কোনো একজন জয়েন করবে তার নিয়োগ পদোন্নতির একমাত্র যোগ্যতা হবে হচ্ছে সততা, মেধা, যোগ্যতা। কোনো পলিটিক্যাল কোনো দিয়ে কাউকে পদোন্নতি বা কোনো কিছু দেওয়া যাবে না, কাউকে বঞ্চনা করা যাবে না। এবং যাচাই প্রত্যেকটা রিক্রুটমেন্টের মধ্যে পাসপোর্টের ভেরিফিকেশন তার আরম্ভ করে রিক্রুটমেন্ট যে হয়রানিগুলো আমাদের ছেলে মেয়েদের করা হয়, এবং আমাদের রাষ্ট্রের এই জাদুকরটা তারা এগুলো কিছু জানে না। পুলিশ পাসপোর্ট আপনি আপনার দেখেন, আপনি বলেন আপনার একটা এনআইডি আছে, জাতীয় পরিচয়পত্র রাষ্ট্র দিচ্ছেন। পাসপোর্ট কোনো জাতীয় পরিচয়পত্র না, পাসপোর্ট একটা ট্রাভেল ডকুমেন্ট। একজন সন্ত্রাসীও পাসপোর্ট পেতে পারে, রাষ্ট্র তাকে যেতে দিবে গেলে সেটা রাষ্ট্রের বিষয়। কিন্তু আপনাকে পাসপোর্ট করার সময় আরেকবার পুলিশ ভেরিফিকেশন করতে হবে, এবং যত কিছুই বলেন এই পুলিশের কাছ থেকে এই ভেরিফিকেশন সরানো যায় না। আচ্ছা আপনার যার এনআইডি আছে আপনি এনআইডি দিয়ে পাসপোর্ট দিয়ে দিবে না। এই যে কতগুলো আমলাতান্ত্রিক সিস্টেম আমরা রেখে দিয়েছে শুধুমাত্র এই দেশের সাধারণ মানুষকে হয়রানির জন্য। তো কোন আমাদের তো সাবেক সেনা প্রধানের ভাই, উনি তো ভুয়া পাসপোর্ট নিয়ে ঠিকই চলে গেলেন। যত কষ্ট এই দেশের সাধারণ মানুষের জন্য। তো কাজেই এই ধরনের হয়রানিগুলো বন্ধ করতে হবে, যাচাইয়ের নামে কোনো হয়রানি করা যাবে না। আমার 8 নম্বর পয়েন্ট হচ্ছে প্রশ্নপত্র ফাঁস হলে সঙ্গে সঙ্গে সেই পরীক্ষা বাতিল করতে হবে, এবং এই পরীক্ষার সঙ্গে যিনি যে দায়িত্বে তাকে বহিষ্কার করতে হবে। দেখবেন যে কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলে আমাদের বলবে না আমরা এই অভিযোগ পাইনি,
আমার 2016-17 সালে অগ্রণী ব্যাংকের প্রশ্নপত্র ফাঁস হলো। পরীক্ষা শুরু হওয়ার আগে আমি প্রশ্ন পেয়েছি। আমি প্রথম আলোতে প্রশ্ন সহ দিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন তিনি একজন ডিন ছিলেন, একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি, এবং সামহাও দেখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা নীতি নির্ধারক, যাদের মূল্যবোধ তৈরি করে, তারা যখন ভিসি চরিত্র হওয়ার পর একজন কী করেন, তিনি আমাকে বলেন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়, প্রাইমারির প্রশ্নপত্র, ওই পরীক্ষা তো বাতিল হয় না কেন? ইমাজিন, তিনি ওই পরীক্ষার প্রশ্নপত্র বাতিল করবেন না। তারপর ছেলেমেয়েরা কোর্টে গেল, বাতিল হইল, শেষ পর্যন্ত একটা দীর্ঘ লড়াইয়ের পর। এবং এইটা নিয়ে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির একদল ছেলেমেয়ে যারা আন্দোলন করছিল, ওদেরকে আমি সব ডকুমেন্টস দিলাম। ওদেরকে অফার দেওয়া হলো তোমরা আন্দোলন থেকে সরো, তোমাদেরকে চাকরি দিয়ে দিব। কারণ ইমাজিন, এইটা হচ্ছে এই রাষ্ট্র। কাজেই সহজ সমাধান, যে কোনো পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস প্রমাণ হওয়া মাত্রই ওই পরীক্ষা বাতিল করতে হবে, এবং ওই পরীক্ষার সঙ্গে জড়িত সদস্য, কর্মকর্তা সবাইকে 5 বছরের জন্য সব ধরনের পরীক্ষা থেকে সাসপেন্ড করতে হবে। এই সিস্টেম না করলে আমাদের হবে না। 9 নম্বর পয়েন্ট আমার, পিএসসি চেয়ারম্যান সদস্য নিয়োগের ক্ষেত্রে অবশ্যই সততা, যোগ্যতা, মেধা দেখতে হবে। আপনার পছন্দ হলে আপনার দলের সাবেক লোকদেরকে আপনি ওইটা একটা পুনর্বাসন কেন্দ্র পাঠাবেন, অ্যাবসার্ড। যেই চেয়ারম্যান, তিনি সাবেক চেয়ারম্যান ছিলেন, যিনি শিক্ষা মন্ত্রণালয়ে থাকা অবস্থায় সমস্ত প্রশ্নপত্র ফাঁসের রেকর্ড হলেন, তাকে আপনি কি করে পিএসসির চেয়ারম্যান করেন? তো কাজেই আমার কথা হলো, পিএসসির চেয়ারম্যান মেম্বার করার ক্ষেত্রে আপনি তার প্রিভিয়াস রেকর্ড দেখেন, কারণ আপনি তো তার 30 বছর চাকরির পর অবসর থেকে দিচ্ছেন, আপনি তার প্রিভিয়াস চাকরির রেকর্ড দেখেন, তিনি নিয়োগে, যোগ্যতায়, সততায়, উদ্ভাবনে এমন কিছু করেছেন কি না, সেইটা দেখেই তারপরে আপনি নিয়োগ দেন। আপনার ইচ্ছা হইলো তাকে অমুক আমার মামা, অমুক আমার খালু, অমুক আমার শালির অমুক, অমুক আমার বউর অমুক, এইটা কোনো যোগ্যতা ক্রাইটেরিয়া হইতে পারে না। কাজেই পিএসসির চেয়ারম্যান যারা হবেন তাদেরকে করতে হবে, এবং তাদেরকে নিয়মিত সম্পদের হিসাব দিতে হবে। যারা চেয়ারম্যান মেম্বার হবেন, আপনি চেয়ারম্যান মেম্বার হওয়ার আগে কত সম্পদ ছিল, 5 বছর পর বিদায় নেওয়ার পর কত সম্পদ তার হলো, সেটা দিতে হবে, এবং সেইটা নিশ্চিত করতে হবে কর্মকর্তা কর্মচারীদের সহ। পিএসসির ড্রাইভারের নাম জানেন আপনি, কোটি টাকার মালিক, 5টার সাথে। কী ম্যাজিক আছে পিএসসিতে? রাজুকের সার্ভেয়ার পাবেন, আপনি আমি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সারা জীবন একজোড়া স্যান্ডেল না ছিল আমরা কিনতে পারি না। আর আমাদের কোনো বিশ্ববিদ্যালয়তে আর কতগুলো লোক অফিস সহকারী হবে, ঢাকা শহরে আপনি পাবেন তার 5টা বাড়ি, 7টা বাড়ি, গাড়ি। ওই পাটা অফিস সহকারী যদি 7টা বাড়ি হয়, তা বড় স্যাররা কী করে? সব যুধিষ্ঠির, অফিস সহকারী ঘুষ খান, আর বড় স্যাররা সব ফেরেশতা। তো কাজেই এই সমস্ত রাষ্ট্রীয় পদে যারা থাকবেন তাদের সম্পদের হিসাব দিতে হবে। এবং আমার লাস্ট পয়েন্ট হচ্ছে, পিএসসিকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। কোনো ছেলে মেয়ে তার পরীক্ষার নম্বর কোনো কিছু নিয়ে পিএসসিতে বলতে যাবেন, তার সঙ্গে কুকুর বিড়ালের মতো আচরণ করে পিএসসির কর্মকর্তা কর্মচারী মেম্বাররা। কেন ভাই? আমি মনে করি পিএসসির একটা ডেস্ক থাকতে হবে আলাদা করে, একজন মেম্বার এবং ডিরেক্টর তারা থাকবেন। ছেলেমেয়েরা যে কমপ্লেন নিয়ে যাবে যে আমার খাতা নিয়ে এই প্রবলেম হয়েছে, আমার এই বিসিএস নিয়ে হয়েছে, তাদের এই কথাগুলো শুনতে হবে। এবং প্রতি বছরে অন্তত একবার পিএসসিকে মেম্বার চেয়ারম্যানদের এইরকম ছাত্র বা চাকরি প্রার্থীদের সাথে বসতে হবে। আমি নিশ্চিত করে বলি, আমাদের ছাত্ররা, তরুণরা আপনাদের পারবেও না, কিছু করবেও না। আপনারা তো ভয় পায়েন না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেশের ছেলেমেয়েরা তারা জানে, সম্মান করতে জানে। আপনি জবাবদিহিতার সংস্কৃতি তৈরি করেন, যেখানে আমাদের চেয়ারম্যান মেম্বাররা বলবে আমি এই বছর কী কী কাজ করেছি, আমাদের ছেলেমেয়েরা প্রশ্ন করবে। এবং এই জবাবদিহিতার সংস্কৃতি যদি করতে না পারি, আমরা যদি মনে করি কেউ একজন পদে এবং চেয়ারে বসা মানে তিনি সমস্ত কিছু, তাকে আর কোনো প্রশ্নের মুখোমুখি হওয়া যাবে না, তাহলে দেখবেন এরকম আলোচনা হয়তো আমরা করব। তিনি চলে যাবেন, আরেক রাক্ষস আসবেন, এক রাক্ষসকে আরেক দৈত্য আসবেন, আরেক দৈত্যকে আরেক দৈত্য আসবেন। তো আপনার আমার মতন ছেলে মেয়ে, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাথরুমের কথা বললাম, লাখ লাখ কোটি টাকার এই রাষ্ট্রের প্রজেক্ট হবে, কোনো দিন প্রধানমন্ত্রী যাবেন না, সেজন্যও দেখবেন আপনি তার জন্য 7 স্টার হোটেল করা হবে। তাদের সন্তানরা সব বিদেশে পড়বে, ওয়াসার এমডি আমেরিকায় বসে বসে বেতন নেবে, কিন্তু আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টয়লেটটা ঠিক হবে না। কেউ জানে যে আমার এই যে ছেলে মেয়েগুলো এই টয়লেটে যায়, কি অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে তার শরীরের মধ্যে হয়, সে যে খায় এই খাবারটা নিয়ে কী পরিমাণ হয়। আপনি বলতেছেন প্রাচ্যের অক্সফোর্ড, আপনি বলতেছেন দেশের সবচেয়ে মেধাবী সন্তান, আর আপনি তাকে যেই পরিবেশে যেই হালতে রাখছেন, আমার এই ছেলেমেয়েরা তো মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। এবং মানসিকভাবে অসুস্থ হয় বলে ও বোঝে না, ও একজন আরেকজনকে মারামারি করে, ও একজন আরেকজনের পরিচয় দেখে, ও সিভিল সার্ভিসে গিয়ে ভুলে যায়। সেজন্য আমি মনে করি যে আলোচনাটা করছিলাম, সব শেষ করে এই কথাটা দিয়ে আমি ইউনিভার্সিটিতে ক্লাস নিলেও কথা বলি, আপনি মাথায় রাখেন আপনার জন্ম মৃত্যু রিজিকের মালিক আল্লাহ। আপনি ধর্ম বিশ্বাস করেন বা না করেন, প্লিজ আপনারা মনে করেন না যে বিসিএসটাই জীবনের সমস্ত কিছু, বিসিএস না হলে আমার জীবন শেষ হয়ে যাবে। প্লিজ এই ভাবনাটা প্রথম মাথা থেকে বেরোন। সরকারি চাকরি হলে ভালো, না হলেও আমি পৃথিবীতে আসার আগে আল্লাহ তাআলা আমার ঠিক করে দিচ্ছে রিজিক কী হবে। খুব দুশ্চিন্তা করেন না, এটাই জীবনের একমাত্র লক্ষ্য, অন্য লেখাপড়া বাদ দিয়ে প্রথম বছরটা এটাই করতে হবে, এটা না হলে হতাশা। প্লিজ এটা করেন না। মানে আপনি মাথায় রাখবেন, আপনার এই বাংলাদেশে হাজার হাজার লোক বিসিএস ক্যাডার হয়েছে,
শত শত সচিব গেছে, নাম বলতে পারবেন? দু একজন জিজ্ঞেস করলে নাম জানেন না। তো কাজেই এই সচিব বিসিএস ক্যাডার হওয়াটা জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত না। জীবনের লক্ষ্য হওয়া উচিত মানুষ হওয়া। মানুষ হওয়া মানে কি? যে আরেকজন মানুষের বিপদে পাশে দাঁড়ায়। মানুষ হওয়া মানে আরেকজন মানুষের কষ্টে যে পাশে দাঁড়ায়। মানুষ হওয়া মানে, আপনি যদি জিজ্ঞেস করি, আমি সবাইকে কয় কথা জিজ্ঞেস করি, আপনার জীবনে একজন ভালো ডাক্তারের নাম বলেন, ইঞ্জিনিয়ারের নাম বলেন, ব্যবসায়ীর নাম বলেন, সবাই বলতে পারবেন। তো আপনার প্রত্যেককে প্রশ্ন যদি করি, আপনার জীবনে দেখা এই 25-30 বছরের মধ্যে 1-2 জন ভালো মানুষের নাম বলেন, বলতে পারবেন না। আমাদের জীবনে এখন ভালো মানুষ না, আইডিয়াল নাই। কাজে আমি মনে করি আমাদের অনেক বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টাকাওয়ালার চেয়ে আমাদের কিছু ভালো মানুষ দরকার, যারা মূল্যবোধ নিয়ে সততার জন্য এই দেশের জন্য কাজ করবে। সেই স্বপ্ন নিয়ে আপনাদের কাছে আসা, আপনাদের সাথে কথা বলা। ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়। এই তরুণদেরকে আমি আমার প্রতি ছবি মনে করি। আপনারা যে কোনো লড়াইয়ে, যে কোনো সংগ্রামে আমাকে আপনাদের সাথে পাবেন। আমৃত্যু আপনাদের সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। চাকরি যেমন আমাদের দেশে যেটা হয়, আপনি দেখবেন যে রাস্তায় না নামলে তো আমাদের ওই যে বললাম চেয়ারে গেলে তো সে আর তার মাথার মধ্যে ঢুকে না। আপনার তার প্রমাণও দেখছেন। আমি খুবই আশা করেছিলাম আজকে আমাদের নিশ্চয়ই কোনো সমন্বয়ক অ্যাটলিস্ট থাকবেন। দেখেন আপনাদের তো আশরাফ স্যার যেটা বলছেন, ব্যবহার করা শেষ, শুনতে অড লাগে, কিন্তু যেই আন্দোলনকে কেন্দ্র করে এত কিছু, যেই ছেলেমেয়ে, তাদের কথা শোনার সময় কেন হবে না? হাওয়েভার আমরা তো পেছনটা করবো না। আমি মনে করি যে আমরা যদি সমাধানের দিকে যাই, তাহলে যে পেপারটা আছে ওইটা আমরা একটু আপডেট করে আপনারা সবাই মিলে আমরা একসাথে এইটা সহ আপনারা পিএসসিকে দেন, এবং আমরা লিখিতভাবে পিএসসিকে বলি এই আমাদের সংস্কার প্রস্তাব নতুন বিসিএস নেওয়ার আগে এবং এখন থেকে পিএসসিকে অবশ্যই এই সংস্কারগুলো মেনে বা এই পরামর্শগুলো করতে হবে। আমাদেরকে হয়তো সেইটা সবসময় যে আমরা আন্দোলন করব, রাজপথে যাব, তা না। একটা আলোচনা, পিএসসির মধ্যে জবাবদিহিতা, ওইগুলো আমরা যদি করি, পিএসসি জনগণ সবাইকে দেই। এবং আমি আপনাদের সাথে পুরোপুরি একমত যে দেশে যদি 17 কোটি মানুষও আলাদা থাকে, আমি যদি বেঁচে থাকি, আপনাদেরকে আমি বলি, আমাকে যে যতই কথা বলুক না কেন, আমি আপনাদের এই চাকরি প্রার্থীদের যে ন্যায্য লড়াই, সেই লড়াই আমি আপনাদের সাথে আছি। সবাইকে ধন্যবাদ।